গুনু দাদা গুনু তোর মুক্তি এত এত মনে লেগে যাচ্ছে কেন বল? দাদা আর যাব না ওই কেন কেন গুনু বল? দাদা গো দাদা আর যাব না ওই দাদা আর স্কুল আর পড়তে যাব না দাদা আর পড়তে যাব না দাদা আশি তোকে কিছু বলছে বল বল গুনু বল। মুগহামির তোতামিয়া দাদা ও দাদা কালি দিছে মোহরে দাদা আর যাব না ওই গুনু না তোমরা চিন্তা করো না তোকে যেমনি ভাবে হোক আমি তার বিচার করব। পড়াইবা ইচ্ছা থাকলে দাদা ও দাদা মাস্টার রাখো পাহাড়ি দাদা আর যাব না ওই তুই শুধু আমাকে একবার বল তোকে কে কি বলেছে আমি যেমনি ভাবে পারি তাদের বিচার করব। দাদা দাদা গো তুমি শুনবে দাদা ওই স্কুলের তোতামিয়া দাদা গো ও দাদা কালি দিছে মোরে দাদা আর যাব না ওই স্কুলে দাদা দাদা গো বেশ ঠিক আছে আমি তোকে বাড়িতে মাস্টার রেখেই লেখাপড়া শিখাবো। সত্যি বলছি দাদা হ্যাঁ তাই হ্যাঁ চলো, চল চলো। চল তাই এখন চলো। ঘরে চল। কি আচ্ছা গনু আমি বলতো দেখি আমি এক এক করে 3খানা পত্র দিয়েছি কিন্তু আমার ভাই যে আমাকে একটি পত্রের উত্তর দাদা আমিও তো তাই ভাবি সেই যে ভাইজান গেল এখনো এলো না তাকে একটি নয় দুটি নয় তিনটি চিঠি দেওয়া হয়েছে দাদা সে তো 3টি চিঠির একটি চিঠির উত্তর দিল না দাদা বোন গনু হয়তো কি কে কে এমন করছে দাদা দাদা তুমি শুনছো দাদা এটা মনে হচ্ছে দাদা কেমন আছো? ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা? আমি তো ভালো আছি ভাই কিন্তু কিন্তু আমি এক এক করে তোকে 3খানা পত্র দিয়েছি তুই আমার পত্রের উত্তর দিসনি কেন ভাই? না দাদা আমি একটি পত্রের উত্তরও পাইনি। কিরে গুনু রাগ করেছিস? এই পাগলি করেছিস? যাও আমি তোমার সাথে কোনো কথা বলবো না তুমি সেই যে বিলেতে গিয়েছো দাদার কতবার তোমাকে পত্র দিয়েছি তুমি একটু পত্রের উত্তর দাও না গুনু আমি পত্র পাইনি পত্র পেলে ঠিক আছে অবশ্যই ফিরে আসতাম। ঠিক আছে বুঝেছি সব হয়তো মেনে নিলাম তবে বিলে থেকে আমার জন্য তুমি কি এনেছো ও, সেই কথা এই দেখ একটা গোলাপ এনেছি। সেই বিলে থেকে তুমি আমার জন্য শুধু একটা গোলাপ এনেছো আরে গোলাপ বন্ধ করো তোর জন্য শাড়ি এনেছি ও মা লাল টুকটুকে শাড়ি। তাই বুঝি হ্যাঁ আচ্ছা দাদা লাল শাড়ি দিয়ে কি হবে এই, তোকে দিয়ে দেবো না। আজ পাগলি, এখন কি বিয়ে দিয়েছি? যাও তোমরা সবাই আমাকে পর করে দিতে চাইছো না গুনু আমি তোকে পর করে দেব না তুই যে আমার একমাত্র স্নেহের বোন। ভাইজান যাক সে কথা দাদা বাবা কোথায়? বাবা ওরে খালে ঠিক আছে
তুই বল, আমি যে বলতে পারছি না। বলো না কি হয়েছে। আর ঠিক আছে, আমি বাবাকে দেখে আসি। আমি যে বলতে পারছি না। কি হয়েছে? বলো না কেন? বল কোনো। যখন তুমি বিলেতে গিয়েছিলে তখন বল না কি হয়েছে আমাদের আমাদের ছেড়ে চলে ভাই তা দিলে কি হবে? সবার বাবা মা তো চিরদিন বেঁচে থাকে না। ওগো দাদা, কেন বাবা তুমি আমাকে খবর দিলে না? আমার বাবাকে আমার বাবা চলে গিয়েছে বলে কি হয়েছে? আমি যে তোদের দাদা, মনে পড়ে আমি যে একা হয়ে গেছি। ভাইজান দেখো, কে বলেছে তুই একা হয়ে গেছিস? আমি যে তোর দাদা এখনো রয়েছি। ভাইজান শোনো না, ভাইয়া বিলে থেকে ফিরে এসেছি, এবার ঘরে চলো, আমি তোমাদের কিছু খেতে দিই। ঠিক আছে বোন, ভাই চল। আমি শিকার থেকে ফিরে এসেছি, শিকার পেলাম না, জল পিপাসায় মনটা বেউসে গেছে। কে আসছে? অসভ্য জানোয়ার, তুই তোর
দেখি চেয়ারম্যান সাহেব অসময়ে এখন আপনার বাড়িতে অসময়ে এসেছি আমি। কালিঞ্জির বনে আমি শিকার করতে গিয়েছিলাম, শিকার পেলাম না। শিকার করতে করতে বড়ই ক্লান্ত হয়ে গেছি। তাই তো ভেবে নিয়েছি সম্মুখে দেখা গেছে রফিক কাজীর বৈঠকখানা। তাই তো এইখানে চলে এলাম জল পিপাসা নিবারণ করতে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, দাদা আপনি বসুন। ভাই খালেক, যা এক গ্লাস শরবত নিয়ে আসাই যা। ঠিক আছে দাদা, আমি তাই যাচ্ছি। আচ্ছা রফিক কাজী, বলেন চেয়ারম্যান সাহেব। আমি আসার পথে যে মেয়েটি বের হয়ে গেল সেই মেয়েটিকে। ও এই মেয়ে তো আমার ছোট বোন। আপনার ছোট বোন? তার ছেলে মেয়ে কজন? একই চেয়ারম্যান সাহেব, একই বলছেন আপনি। আমার বোনের তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। তাহলে আপনাকে আমি একটি কথা বলি রফিক কাজী। বলেন চেয়ারম্যান সাহেব। ভালো পাত্র সন্ধান পেলে আপনার এই ছোট বোন ঘনুকে আপনি বিয়ে দিবেন? বোন যখন বিয়ে দিয়েছি না, ইনশাল্লাহ ভালো পাত্র পেলে তো বিয়ে দিবে। দাদা এই নিন চেয়ারম্যান সাহেব, পানি পান করুন। পানি ফেলে দিলেন কেন? আজ আমি পানি পান করব না। কেন? পানি পান করব সেদিন যেদিন আসবে চেয়ারম্যান দৌলতউদ্দিন। শুভ দিন। দাদা দাদা কিছু বলেছিস বল। না দাদা, তাহলে পানি ফেলে দিল কেন? কিছুই বুঝতে পারছি না দাদা। আমি বুঝতে পেরেছি রে ভাই, ওরা হচ্ছে বড় লোক মানুষ। ওদের মন যে কখন কোনটি চলে যায়, মনে হয় কোনো কিছু। ঠিক আছে চল, আমাদের বোনগুলো কি জানি পাক করেছে, চল আমরা খাওয়া ঠিক দাওয়া আছে করি। চলো। চলো ভাই। অপমান! শয়তান! ইতর ছোট লোক! ওই খুনুর রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। ওই সুন্দরী খুনাই ফুটন্ত গোলাপ, যেমন করেই হোক, যেভাবেই হোক, আমি চাই তাকে আমি বিয়ে করে আমার তাহলে আমি ওই গুণকে পেতে হলে আমার প্রয়োজন আমার বাল্যবেলার বন্ধু ডক্টর রহমান খান। তাহলে ডক্টর রহমানকে কেমন করে আমি পাবো? এই কে আছিস আব্দুল হামিদ? হ্যাঁ আব্দুল হামিদ, এই মুহূর্তে চলে যাবে আমার বাল্যবেলার বন্ধু ডক্টর রহমানের কাছে। তুমি তাকে বলবে চেয়ারম্যান দৌলতউদ্দিন আপনাকে ডাকে পাঠিয়েছে। আপনি এই মুহূর্তে চেয়ারম্যান দৌলতউদ্দিনের সঙ্গে দেখা করতে বলেছে। ঠিক আছে মাইজা হুজুর, মুই যাইমু আর আইমু। তাই যে না হয়। How are you? My dear friend, বন্ধু, how are you? I am fine. তারপর বলো বন্ধু, তুমি হঠাৎ করে তোমার বাড়ির পুরনো চাকর দিয়ে আমাকে কেন তোমার বৈঠকখানায় ডেকেছো? বন্ধু, আমি তোমাকে আমার বাড়ির চাকর দিয়ে ডেকে পাঠিয়েছি। আমি যে একটি ভীষণ বিপদে পড়ে গেছি। বিপদে পড়েছো? হ্যাঁ বন্ধু।
বলো কি বন্ধু, তোমার এ ভাল্য বন্ধু থাকতে তোমার কোনো বিপদ হতে পারে না? বলো কি বিপদে তুমি পড়েছো? হ্যাঁ বন্ধু, আমি তা জানি। আমার এই বিপদের সঙ্গে সঙ্গী হবে ডাক্তার রহমান কা। তাহলে বসো বন্ধু, আমরা একটু ধূমপান করে নেই, তোমার দিলটা একটু ঠান্ডা করে নাও। তারপর আমি বলি। আবার বলো বন্ধু। হ্যাঁ বলবো বন্ধু, আমার এই বিপদে তুমি আমাকে সাহায্য করবে। অবশ্যই সাহায্য করব। আমি বন্ধু গিয়েছিলাম কালিঞ্জির বনে শিকার করতে। হ্যাঁ বন্ধু, তারপর শিকার করতে করতে যখন প্রাণীর পিপাসা হয়েছে, তারপর আমি ছুটে গেলাম রফিক কাজীর বৈঠকখানায়। কাজীর বৈঠকখানায় যাবার পথে এক সুন্দরী গুনাই বিবি বের হয়ে গেল। তাকে দেখে যে আমি উন্মাদ হয়ে গেছি। হ্যাঁ বন্ধু। বলো কি বন্ধু? আমি যে তাকে চাই বন্ধু। একে বলছো বন্ধু? তোমার যে ঘরে স্ত্রী রয়েছে, তাছাড়া বিবাহযোগ্য মেয়েও রয়েছে। বন্ধু আমাকে হাসালে, বন্ধু আমাকে হাসালে। ওই পুরানো ভাত দিয়ে এখন আমি নতুন ফুলের গন্ধ নিতে চাই বন্ধু। নতুন ফুলের গন্ধ নিতে চাও, তাই না? হ্যাঁ বন্ধু। তাহলে তুমি ওই গুণকে চাও? হ্যাঁ বন্ধু, যেইভাবেই হোক, যেমন করেই হোক, ছলে ফলে কৌশলে ওই গুণকে আমি। তাহলে গুণকে পেতে চাও, এটাই তুমি বলতে চাও? হ্যাঁ বন্ধু। তাহলে শোনো, আপাতত কিছু টাকার প্রয়োজন। টাকা? টাকা অর্থাৎ মানি লাগবে তোমার, তাই না? তাহলে বলো তোমার কত টাকার প্রয়োজন? এই 10,000 না, 20,000 না, 50,000? না বন্ধুরা, তাহলে বলো কত চাই? এত টাকা আপাতত লাগবে না। আপাতত 500 অর্থাৎ 500 টাকা হলেই চলবে। 500 টাকা? এটা কোনো ব্যাপার হইল বন্ধু? সামথিং ব্যাপার। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার আন্দমহরে। আমি টাকা নিয়ে এখানে আসছি। আমি তোমাকে দিব এক হাতে টাকা, আর আমি দেব তোমাকে সুন্দরী গুণী। তাহলে তাড়াতাড়ি নয় বন্ধু, যাও এই মুহূর্তে আমার জন্য টাকা নিয়ে এসো। চেয়ারম্যান দৌলতউদ্দিন, তুমি বলে গেছো সেই অতীতের কথা, কিন্তু না, চেয়ারম্যান দৌলতউদ্দিন, আমি বলে যাইনি সেই অতীতের কথা। আমি যখন বাংলাদেশের লেখাপড়া শেষ করি, তখন আমার ইচ্ছে হয় ডাক্তারি পড়ার। টাকার জন্য ছোট ছোট করছিলাম। ঠিক তখনই তুমি আমাকে টাকা দিয়ে সহযোগিতা করে। তোমার টাকা দেওয়ার পিছনে একটি মাত্র উদ্দেশ্য ছিল। আসলে আমি তোমার সেই চালাকিটা বুঝতে পারিনি। একদিন তুমি আমার এলাকায় এসেছিলে শিকার করতে, তখনই আমার ছোট্ট বোনটি নদী থেকে গোসল করে ভেজা শরীরে বাড়ি ফিরছিল। ঠিক তখনই তোমার কুচক্রি দৃষ্টি থেকে পড়েছিল আমার সেই ছোট্ট বোনটির ওপর।
তখন থেকে তুমি সুযোগ করছিলে কবে, কখন, কিভাবে আমার সেই ছোট্ট বোনটির উপর কলঙ্কের কালিমা লেপন করে দেবে। আমি যখন বিলেতে ডাক্তারি পড়তে যাই, তখনই তুমি একদিন গভীর রাতে চুপি চুপি আমার বাড়ি এসে আমার ছোট্ট বোনটির ঘরে প্রবেশ করে জোর করে তার উপর কলঙ্কের কালিমা লেপন করে দিয়েছিলে। শুধু সেখানে ক্ষান্ত হওনি চেয়ারম্যান দৌলতে আমার ছোট্ট বোনটি যখন বলেছিল আমি তোমার কুকর্তের কথা লোক সমাজে ফাঁস করে দেব, তখন তুমি ক্ষুব্ধ হয়ে তাকে গলা টিপে হত্যা করেছিলে। আর আমি বিলেত থেকে ফিরে এসে যখন তোমার কুকর্তের কথাগুলো শুনতে পাই, তখন আমি নীরবে নিস্তব্ধ ছিলাম। কারণ তখন ছিলাম আমি গরিব, তুমি ছিলে বিত্তবান, তোমার ছিল অনেক টাকা। আর আমি জানি টাকা যখন পৃথিবীতে কথা বলি করে নেই নীতি আদেশের মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু আমার সেই ছোট্ট বোনটি আজ কবর থেকে চিৎকার করে বলতে প্রতিশোধ জানো, প্রতিশোধ নে, প্রতিশোধ নে, প্রতিশোধ নে। তাই তো টাকা সেদিন থেকে বন্ধু, কার প্রতিশোধ নিতে চাচ্ছ বন্ধু? বন্ধু মানে ওই যে বিলেত ডাক্তারি পড়তে গিয়েছিলাম, সেখানে একটি নাটক করেছিলাম, সেই নাটকের রিহার্সাল করছিলাম বন্ধু। টাকা দিয়েছো? তুমি আমার সঙ্গে কোনো চালাকি করছো না তো? না বন্ধু, কি বলছো তুমি? চালাকি করব কেন? তাহলে তুমি চেয়েছো টাকা আর আমি চেয়েছি তোমার কাছে সুন্দরী গুরু। এই নাও বন্ধু টাকা। শোনো বন্ধু, তুমি দিবে আমাকে টাকা আর আমি দেব কে? সুন্দরী গুরু। তাহলে আর দেরি নাই বন্ধু, তুমি অপেক্ষা করো। আমি এই মুহূর্তে ছুটে যাব রফিক কাজীর বাড়ি। রফিক কাজীর বাড়ি গিয়ে রফিক কাজীকে তার বোনের বিয়ের প্রস্তাব দেব। তাহলে যদি রাজি হয় তাহলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে যে কেমন করে রাজি করাতে হয় তাই ডাক্তার রহমান খান খুব ভালো করে জানা আছে। বন্ধু, গুড বাই। এই কথাটা যেন মনে থাকে, তা না হলে আমি হলাম চেয়ারম্যান দলিল উদ্দিন। আমার সঙ্গে যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে তুমি মনে রেখো এই চেয়ারম্যান দলিল উদ্দিন তোমাকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই না, কিছুতেই না। পিতা মৃত্যুর পর থেকে কাকা আমাকে সুনজরে দেখতে পাচ্ছে না, আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েছে, এমনকি একটি টাকা চাইলে আমাকে দিচ্ছে না। পিতা তো বলেছিল, ওরে তুতা, তুই যদি বিপদের সম্মুখীন হোস তাহলে মুম্বাই হাজিকে ডেকে তার সঙ্গে পরামর্শ করে নেবে। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, মোরা ভুলাইছেন ছোট হুজুর। এই মুহূর্তে ছুটে যাবে পশ্চিম পাড়া। এই যে পশ্চিম পাড়ার মুম্বাই হাজি আছে না, জি। দাদুভাইকে ডেকে বলবে ছোট হুজুর আপনাকে জমিদার মহলে তলব করেছে। ঠিক আছে ছোট হুজুর, মুই যাইমু আর আইমু। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। তোতা মিয়া, আরে ও তোতা মিয়া। আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দাদু ভাই? কালাম। বসুন দাদু ভাই। আব্দুল হামিদ, জি হুজুর। তুমি এবার ওই ভিতরে গিয়ে গরুগুলো দেখাশোনা করো। ঠিক আছে হুজুর, আমি মুই যাইমু, আবার ডাকলে আমি আইমু। তোতা মিয়া, বলুন দাদু। আমাকে কেন ডেকেছো? হ্যালো হ্যালো। আমার পিতা মৃত্যুর সময় আমাকে বলেছিল, ওরে তুতা, তুই যদি জীবনে হোস তাহলে দাদু ভাইকে ডেকে পরামর্শ করে নেবে। তুমি কি বিপদে পড়েছো? দেখো না, পিতার মৃত্যুর পর থেকে কাকা আমাকে সুনজরে দেখতে পাচ্ছে না, একটি টাকা চাইলে আমাকে দিচ্ছে না, আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। শুধু কি তাই, আমাকে নিজ হাতে
হাতে রান্না করেও খেতে হচ্ছে। দেখো আমার হাতের অবস্থাটা কি হয়েছে দাদু। আরে রান্না করে খাবে কেন? এই একটা আমি সেই জন্য তোমাকে ডেকেছি, মানে একটা দাদু দাদু আমি বলছিলাম কি তোমার কাছে কি কোনো ভালো পাত্রীর সন্ধান আছে? আরে আচ্ছা, মানে কয় ডজন লাগবে? কয় ডজন আমার প্রয়োজন নেই, আমি চাই ভালো একটি সুপাত্রী, সুন্দর সুদর্শন। তুমি থাকলে আমাকে সন্ধান দিতে পারো। এই ওই যে আমার উত্তর পাড়ার মর্জিনা আছে না? মর্জিনা? হ্যাঁ। ধ্যাৎ, এটা একটা মেয়ে হলো? হ্যাঁ। এটা আমার পছন্দ নয় দাদু। কেন? এটা একটা চোখ টেরা আছে। ও আরে চোখ টেরা তাহলে কি হবে? কাজ তো চলবে। দাদু শুধু কাজ হলেই চলবে না, ভালো হতে হবে। ভালো কোনো পাত্রী থাকলে তুমি বলো। তাহলে পূর্ব পাড়ার রহিমা। পূর্ব পাড়ার রহিমা? হ্যাঁ। ওই যে আসমত কাকার মেয়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা না থাকলে কি হবে? তোমার চলবে কিন্তু আমার চলবে না। ভালো কোনো পাত্রী থাকে। তাহলে বলো। ওই যে হোসেনপুরের হোসেনপুর? হ্যাঁ হোসেনপুর। হোসেন কাজীর একমাত্র মেয়ে, রফিক কাজীর বোন। নামটা যেন দাদু। এই তো আমার লক্ষ্মী দাদু। দাদু দাদু তুমি খুব লক্ষ্মী দাদু আমার। দাদু তুমি তাকে চিনো নাকি? আমি ছোটবেলা স্কুলে গুনুর সঙ্গে লেখাপড়া করেছি, তখনই আমার গুনুকে অনেক ভালো লেগেছিল। ও তখন থেকে তোমাদের না তেমন কিছু নয়, তবে আমি বলছিলাম কি গুনুকে তারা আমার সঙ্গে বিয়ে দেবে কিনা? আরে দেবে, মানে 100 বার দিবে, 1000 বার দিবে, লাখ বার দিবে। ঠিক আছে দাদু, যদি বিয়ে দেয় তাহলে এই মুহূর্তে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে ওই রফিক কাজীর বাড়িতে যাবে। আর রফিক কাজী যদি বিয়েতে রাজি হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব 3 তারিখটা পাকা করে দেবে দাদু। ঠিক আছে, চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। আমি রফিক কাজীর বাড়িতে চলে যাব। চলো চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। কিন্তু কিছু বুঝতে পেরেছি, দেবো দেবো, তোমার যত প্রয়োজন আমি ততই দেবো, তবে জমিদারি পাবার পর তুমি যা চাইবে তাই দিবে। চলো চলো এগিয়ে। আমি বলছিলাম কি আমি আর লেখাপড়া করবো না দাদা। কি বলছিস খায়েক? হ্যাঁ দাদা, তোমার বয়স হয়েছে, তাছাড়া আমি চাকরি করলে সংসার ভালো মতো চলবে। আরে ভাই না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোদেরকে লেখাপড়াই করে দিয়ে দেবো। কেন তুমি বুঝতে পারছো না দাদা? গুনুর বিয়ের বয়স হয়েছে, তুমি বৃদ্ধ হয়ে গেছো। আমি যদি চাকরি না করি তাহলে সংসার চলবে কেমন করে? যেভাবেই হোক আমি চালিয়ে নিব রে ভাই, তবু যে তোদেরকে লেখাপড়া করতেই হবে। না দাদা, আমি আর লেখাপড়া করবো না, আমি ভালো করে একটা চাকরি খুঁজে চাকরি করবো। আমি বারবার বলছি তুই লেখাপড়া করবি করবি করবি। রফিক কাজী বাড়ি যাচ্ছে। রফিক কাজী একে ডক্টর রহমান খান, আসুন বসুন। বসুন ডাক্তার সাহেব। বলুন এবার আমাদের গরিবের বাড়িতে কেন এসেছি যখন অবশ্যই বলবো। শোনো রফিক কাজী, আমি লোকমুখে শুনেছি তোমার নাকি একটি বিবাহযোগ্য বোন আছে। হ্যাঁ আছে। তাকে বিয়ে দেবে? হ্যাঁ, ভালো পাত্র পেলে তো অবশ্যই বিয়ে দেব। আমার কাছে একজন সৎ এবং ভালো পাত্র আছে। সে সম্মানী, অর্থবাদী এবং শালগ্রামের চেয়ারম্যান বৌলুল উদ্দিন। ডাক্তার, আমি শুনেছি ডাক্তার নাকি বিয়ে করেছে, এমনকি তার বিয়ের উপযুক্ত মেয়ে করে রয়েছে। আর বিয়ে করেছে তাতে কি হয়েছে? হ্যালো হ্যালো, এমন
10টি স্ত্রীকে সে খাওয়ানোর পরানোর যোগ্যতা আছে। তোমার রানী শোনো, তোমার মেয়েকে তোমার বোনকে যদি চেয়ারম্যানের কাছে বিয়ে দাও তাহলে রানীর হালে থাকবে। হ্যাঁ ডাক্তার সাহেব, যে কথা একবার আপনি বলেছেন আমি বারবার বলছি, এ কথা আর কোনোতে উচ্চারণ করবেন না। শোনো রফিক কাজী, ভালো করে বুঝে দেখো। হ্যাঁ আমি ভালো করে বুঝে বলেছি। দাদা তুমি রাজি হয়ে যাও, তাছাড়া কোনো রানীর হালে থাকবে না খালেক না, হয় সে ছোট, তবুও একটি ভালো ছেলে দেখে আমার বোনকে আমি বিয়ে দেব। একটি বিবাহিত কাছে তা আমার বোন বিয়ে দেব না রে ভাই। কেন তুমি বুঝতে পারছো না? চেয়ারম্যান সাহেবের সাথে বুনুর বিয়ে হলে সে যে রানীর হালে থাকবে। আরে খালেক, তোকে আমি বারবার বলছি এ কথা, তুই আমার তোকে কোনো তাই বলিস না। রফিক কাজী বাড়ি আছো? আরে ও রফিক কাজী। আরে কে? দাদু? আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম, রহমতের কালাম। আমি যার বন্ধা, এ তুমি তার গোলাম। বসুন দাদু। এই রফিক কাজী, এই অসভ্যটা কানে রে, এই জাহাজের মতো একটু মাথা আছে। সে আমাদের ডাক্তার সাহেব, আমাদের ডাক্তার সাহেব। ডাক্তার? এই ডাক্তার আবার কানায়? আরে দাদু চিনতে পারছেন না? হ্যাঁ, বিলে থেকে লেখাপড়া শিক্ষা ডাক্তার সাহেব। এই আবার এই পদ্মা ছড়ার মুখ, হানকি ছোড়া, লাউ ছোড়ার মুখ, কত ছোড়া, হে আবার ডাক্তার আসিল কবে? এই রে মেয়র, নাম নাম বলছি। এই তোর বাবা তোমার সামনে বইয়া চেয়ার বসে না, আবার এই দেখছো, এই এই আমার দোষ, আমার দোষ, আমার দোষ, তোর কইতাছি, আরে তোর কইতাছি। নকল হাজি, তুমি যে হজের নাম করে মুম্বাই থেকে ফিরে নাম দিয়েছ হাজি, কয় কি কয় কি? চোরের ঘরের চোর, হানকি ছোড়ার মুখ, বদ্দা ছোড়া, বদ্দা ছোড়ার মুখ, লাউ ছোড়া, কইল কি নাকি? কথাটা কইল কি? শোনো নকল হাজি, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমার পাটনা বাড়িগুলো ছিঁড়ে দেবো। এই 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 খালেক, আমার করবি? থামুন না। নিজেই টাইম না যাবো। আরে দাদু থামুন না। মেরো ফেরো। শোনো রফিক কাজী, আমি শেষবারের মতো বলছি, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? আমি এক কথা কোনোবার দুইবার বলি না, একবারই বলেছি আমি এই বিয়েতে রাজি না না না। রফিক কাজী, আজ তোমার বাড়িতে এসেছে বলে তুমি যে অপমান আমাকে করেছ, কিন্তু একটি কথা মনে রেখো, এই অপমানের প্রতিশোধ যদি আমি গড়াই গন্ডা হাসিল করতে না পারি, তাহলে ফেলে যাব নাম ডাক্তার গোলাম খান। রফিক কাজী, খালেক, ডাক্তার সাহেব কথাটা মনে থাকে যেন। শোনো রফিক কাজী, হ্যাঁ দাদু। আমি এই তোমার একটা বিবাহযোগ্য বোন আছে না? হ্যাঁ আছে। আমি তার একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম। হ্যাঁ দাদু, ভালো সম্বন্ধ হলে আমার বোনকে তো বিয়ে দিন। আরে ভালো সম্বন্ধ মানে এর থেকে ভালো সম্বন্ধ আর হতে পারে না। কে তাহলে দাদু? এই যে শালগ্রাম নিবাসী মহরম মোহাম্মদ লাল মিয়ার ছেলে মোহাম্মদ তোতা মিয়ার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ দাদু, হ্যাঁ। তোতামিয়া কি আমার বোনকে বিয়ে করতে সম্মতি হবে? আরে তো সম্মতি না তাহলে এ দাদু এসেছে কি জন্য? ঠিক আছে দাদু, তোতামিয়া যদি আমার বোনকে বিয়ে করার সম্মতি হয়
তাহলে আমি রাজি দাদু। তাহলে শোনো, আগামী শুক্রবার তুমি রাজি হলো, আমি রাজি না। বলছি তুতানের কাছে আমার বোনকে বিয়ে দেবো। দাদা, বোন শুধু তোমার একা নয়, বোনও আমারও বোন। আমারও একটু দায়িত্ব আছে। আমি চেয়ারম্যান সাহেব রাতে মানুষ না বুঝে তুমি মারলে আমাকে। সামান্য একটি বোনের বিয়ের ব্যাপারে তুমি আমাকে মারলে। এই শিশুকাল থেকে লালন পালন করে বড় করেছ, কোনদিন একটি কাটার আচর করতে দাওনি। আজ কোনোর বিয়ের ব্যাপারে তুমি আমাকে একটি মারলে। ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি। তুমি যাওয়ার বেলায় বলে যাচ্ছি দাদা, কোনোর বিয়ের ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না দাদা, কোনো কথা বলবো না। এই যে খালেক হয়ে থেকে পোলাপান মানুষ চলে গেছে, এই দুদিন পর ঠিক হয়ে যাবে। তাহলে এই বিয়েটা দিন তারিখ ঠিক করি। ঠিক আছে দাদু, আপনি যেদিন ভালো মনে করেন আপনি সেদিন ঠিক করে। তাহলে আগামী জুম্মার নামাজের পর আমরা বর জাতি সেজে তোমার বাড়িতে আসবো। দাদু এত তাড়াতাড়ি ডেট, আমার কাছে যে টাকা পয়সা নেই এখন দাদু। আরে সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না, এই দলনের খরচ সবই দিবে। ঠিক আছে দাদু, তাহলে আমি সেই ডেটে রাজি। তাহলে আমাকে একটু আগিয়ে দিয়েছ। চলো দাদু চলো। খালেক, তোমার বোনটিকে একটু পাঠিয়ে দাও, একটু দেখে নেই। এই ছোটবেলায় দেখেছি, এখন হয়। ওয়ালাইকুম সালাম। তুমি কাদায়? আমি দাদু গুনাই। না, এই বিয়ে হবে না। আরে ও রবি কাজে, আরে এই বিয়ে হবে না। দেখালো পরেশন করবে। আরে দেখবো কি, চলবে না, হবে না। এই যে তুমি যে আমার মুখখানা দেখতে, আরে আমার তো পা থেকেই সারছে, আর মুখ লাগবো না। না, এই যে গিয়ে এটা আরে খোলে গিয়ে ঠেলা কোথায় কই? আমি গুনাই না, তাহলে গুনাই আসল গুনাই আছে, আমি নকল গুনাই। ও এই দেখো এই আসল গুনাই রে।